ওকে, তাহলে আমরা হচ্ছে থিওরিজ অফ সিপেজ পড়বো। থিওরিজ অফ সিপেজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্লিক স্ক্রিপ্ট থিওরি আর একটা হচ্ছে খোসলাস থিওরি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই যে ফেলিয়ার অফ হাইড্রোলিক স্ট্রাকচার যেটা আছে এই পার্টটুকু আমরা হচ্ছে খোসলার আগে পড়বো। ঠিক আছে, ফেলিয়ার গুলা এর কারণ আছে, কারণটা পরে বলবো। আমি হচ্ছে ডিরেক্ট হইতেছে ইসে চলে যাই, ব্লিক স্ক্রিপ্ট থিওরিতে চলে যাই। তো ব্লিক স্ক্রিপ্ট থিওরি ও কি বলতেছে এখন, ক্রিপ মানে কথাটা হচ্ছে অনেকটা এই যে লেগে লেগে যাওয়ার মতো। তো হচ্ছে এটার কিছু অ্যাজাম্পশন আছে ব্লিক স্ক্রিপ্ট থিওরির। তো অ্যাজাম্পশন গুলো কি কি এটা হচ্ছে আমি ফার্স্টে বলি। ফার্স্টে হইতেছে এই যে আমাদের যদি কোনো হাইড্রোলিক স্ট্রাকচার কোনো পারমিয়েবল ফাউন্ডেশনের উপর ক্রিয়েট করা হয়, ঠিক আছে, তাহলে ওয়াটার কি হবে, অবশ্যই ওয়াটারের সিপেজ হবে, কারণ ওয়াটার যে ফাউন্ডেশন ওটা হচ্ছে পারমিয়েবল। তো পারমিয়েবল ফাউন্ডেশন যদি হয়, পানি কি করবে, এর মধ্যে দিয়ে ঢুকবে। এবং এখন কথা হচ্ছে এই ক্রিপ থিওরি যেটা, সেটা আসলে কি স্টেট করে, এটা স্টেট করতেছে যে ওয়াটারটা অ্যাকচুয়ালি কিভাবে এই ফাউন্ডেশনের নিচ দিয়ে সিপেজের মানে সিপেজ হয়ে ফ্লো করবে আর কি, মানে কোন মেকানিজমে, এই জিনিসটার একটা থিওরি। তো এই থিওরিটা বলতেছে, আমরা প্রথমে 2 নাম্বার পয়েন্টের দিকে ফোকাস করি, যে বলতেছে যে পানি যখন পারমিয়েবল স্ট্যাটার মধ্যে ঢুকবে তখন ও হচ্ছে ক্রিপ অ্যালং দ্য কন্টাক্ট অফ দ্য বেস প্রোফাইল, এর মানে হচ্ছে বেজের সাথে লেগে লেগে সে হচ্ছে যাবে। ঠিক আছে, এটা বুঝাচ্ছে। অফ দ্য অ্যাপ্রন, অ্যাপ্রন বলতে আসলে এই যে এই ফ্লোরটারেই বুঝাচ্ছে, এটারই অ্যাপ্রন বলে। হ্যাঁ, এটা ওয়্যার না ব্যারেজ না কি, এটা এটা হচ্ছে ওয়্যারও হইতে পারে, ব্যারেজও হইতে পারে, মানে যে কোনো হাইড্রোলিক স্ট্রাকচার। এটা ওয়্যার বা ব্যারেজের জন্য না, এটা সবগুলোর জন্যই। ঠিক আছে, তাইলে তোর যদি পারমিয়েবল ফাউন্ডেশন থাকে, ওয়াটার কি করবে, এই যে বেস যেটা আছে বেজের সাথে এভাবে লেগে লেগে তারপর হচ্ছে যাবে, মানে পুরা বেজের সাথে কন্টাক্ট করে যাবে। ঠিক আছে, নিচের দাগগুলো হচ্ছে শীট পাইল, হ্যাঁ, কাট অফ বা শীট পাইল, এই যে এগুলো হইতেছে আমাদের কাট অফ বা হচ্ছে শীট পাইল। তো কি করবে ওয়াটার হচ্ছে এই শীট পাইলগুলোর সাথে এবং হচ্ছে এই বেজের সাথে কি করবে, লেগে লেগে তারপর হচ্ছে ই করবে, ক্রিপ করে তারপর যাবে। আর এই হেড লস যেটা, এই হেড লস যে যা হবে সেটা হইতেছে এই যে ক্রিপ করতেছে, এই টোটাল যে লেংথটা, যত লেংথ জুড়ে হইতেছে আমাদের ক্রিপ করতেছে, এইটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, নট এই লেংথের উপর ডিপেন্ড করবে না, যে এই যে এইটুকুর উপর ডিপেন্ড করবে না, সেটা ডিপেন্ড করবে যতটুকু জুড়ে ক্রিপ করতেছে তার উপরে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অ্যাজাম্পশন, এটা কি বুঝা গেছে? হ্যালো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে সেকেন্ডটায় আমরা যাই। সেকেন্ডটা বলতেছে যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে কনস্ট্যান্ট থ্রু আউট দ্য ইম্পারভিয়াস লেংথ অফ দ্য অ্যাপ্রন। এটা বলতে কি বুঝায়, এই যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, ঠিক আছে, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আমরা পড়ছি, ডার্সিল্লতেও পড়ছি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, মনে আছে? যে আই, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আই সমান সমান কি, ডেল এইচ বাই এল না, মানে হেড লস পার ইউনিট লেংথকেই তো আমরা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বলি। এটা তো আশা করি জানি। তো ওরা বলতেছে যে হচ্ছে এই ক্রিপ লেংথ জুড়ে আমাদের যে এই ডেল এইচ বাই এল, এটার যে ভ্যালু এটা হবে হচ্ছে কনস্ট্যান্ট। এটা কনস্ট্যান্ট বলতে বোঝায় যে হচ্ছে, আমি জিনিসটা বুঝাই, এটা মানে এটার মানে দাঁড়ায় হচ্ছে এরকম, যে ধর হচ্ছে কি বলে, আমরা ধরে নিব যে আর আর না, এটার মানে কি বুঝায়, এটার মানে বুঝায় হইতেছে আমাদের যে রেটটা, মানে হেড লস যে হচ্ছে সেটার রেটটা এইখানে যেরকম হবে, এই পুরা থ্রু আউট দ্য অ্যাপ্রন, ইম্পারভিয়াস লেংথ পর্যন্ত থ্রু আউট দ্য অ্যাপ্রন, এটার যে ইটা হবে মানে ইফেক্টটা হবে, এটা সেম হবে। ঠিক আছে, মানে এই ভ্যালুটা মানে হচ্ছে কনস্ট্যান্ট থাকবে আর কি। এই ভ্যালুটা কোথাও মানে এই থ্রু আউট দ্য অ্যাপ্রন জুড়ে কোথাও এই ভ্যালুটা হচ্ছে ই হবে না, মানে চেঞ্জ হবে না। আমার কথা কি বুঝতে পারলি? না বুঝতে পারলে আমি আরেকবার বুঝাই দিচ্ছি, যে হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা চেঞ্জ হবে না বলতে কি বুঝাচ্ছে আমাদের, হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা চেঞ্জ হবে না বলতে বুঝাচ্ছে যে হচ্ছে আমাদের হেড লসটা প্রতি লেংথ, মানে এটা বলতে কি বুঝায়, মানে প্রতি একক লেংথে হেড লসের পরিমাণ কতটুকু, তাই না? মানে হচ্ছে এটার মানে কি দাঁড়ায়, এটার মানে দাঁড়ায় যে 1 মিটার গেলে আমাদের কত হেড লস হয়, এরকমই তো বুঝায় জিনিসটা, তাই না? তো আমাদের এটা যেহেতু একক লেংথে হেড লস, আমাদের থ্রু আউট দ্য ইম্পারভিয়াস হচ্ছে অ্যাপ্রন, এটা ভ্যালু সেম থাকবে বলতে এটা বুঝাচ্ছে যে আমি যদি প্রথম 1 মিটারে আমার হেড লস হচ্ছে ধর যদি 0.5 হয়, আমার পরের 1 মিটারেও 0.5 হেড লস হবে, তারপরের 1 মিটারেও 0.5 হেড লস হবে, হেড লসের ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না একক দৈর্ঘ্যে। আমার কথা কি বুঝতে পারলি? হ্যালো, হ্যালো, হ্যাঁ,
হ্যাঁ, তো তাহলে এইটাই বুঝাচ্ছে যে এই থ্রু আউট দ্য ইম্পারভিয়াস অ্যাপ্রন আমাদের যে হেড লস এর ভ্যালুটা এটা কি থাকবে? হেড লস এর ভ্যালু না অ্যাকচুয়ালি মানে এই হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এর ভ্যালুটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। আর হেড লস ক্রিপ লেংথ এর সাথে হচ্ছে ভ্যারি করবে। ঠিক আছে? পুরোপুরি প্রপোর্শনাল। এই জিনিসটা দ্বারা এটাই বুঝায় যে হইতেছে আমাদের এই যে এই হেড লস যেটা, এই হেড লস আসলে ক্রিপ লেংথ এর প্রপোর্শনাল। ঠিক আছে? বা আমরা হচ্ছে এটাকে আমরা ম্যাথ করার সময় আমরা আরেকভাবে দেখাবোনি তখন আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা এখন যদি না বুঝা যায়। আর হচ্ছে আরেকটা লাস্ট যে অ্যাজাম্পশন যেটা বলছে যে স্টপেজ অফ পার্কোলেশন বাই কাট অফ পাইল পসিবল অনলি ইফ ইট এক্সটেন্ডস আপ টু ইমপারমিয়েবল সয়েল স্ট্রাটা। এটা দিয়ে বুঝায় এই যে ওয়াটার যে পার্কোলেট করতেছে এখানে, ঠিক আছে? এই ওয়াটার তুই যদি স্টপ করতে চাস তাহলে একমাত্র এটা স্টপ করা সম্ভব যদি এই শীট পাইলটাকে কোনো একটা ইমপারভিয়াস লেয়ার পর্যন্ত এক্সটেন্ড করা হয়। তাইলেই শুধুমাত্র পানি হচ্ছে মানে এই যে এই পার্কোলেশন হওয়াটা অফ হবে। ঠিক আছে? এটাই হচ্ছে বুঝাইছে। তাইলে এই ৩ টা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন ব্লিক স্ক্রিপ্ট থিওরির। তাইলে অ্যাজাম্পশন কি, কি? আমরা ১ম থেকে আরেকবার বলি। ১ম হচ্ছে ওয়াটার যেটা পারমিয়েবল ফাউন্ডেশনের মধ্যে দিয়ে যেটা ঢুকে সেটা হচ্ছে কি করবে? এই বেস প্রোফাইল এবং শীট পাইলের সাথে হচ্ছে ক্রিপ করে বা গায়ে লেগে হচ্ছে কি করবে? পাস করবে এবং এই যে লেংথটা এই টোটাল লেংথটাকে বলা হবে হচ্ছে ক্রিপ লেংথ এবং আমাদের যে হেড লস যেটা সেটা হইতেছে এই ক্রিপ লেংথের সাথে প্রপোর্শনাল হবে এবং দ্বিতীয় অ্যাজাম্পশন যেটা বলতেছে সেটা হইতেছে আমাদের যে হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা এটা হচ্ছে থ্রু আউট দ্য ইমপারমিয়েবল অ্যাপ্রন হচ্ছে এটা কি হবে কনস্ট্যান্ট হবে এর মানে হচ্ছে একক দৈর্ঘ্যে আমাদের যে পরিমাণ হেড লস হয় এই জায়গায় যে হেড লস হবে এই জায়গাতেও সেই হেড লসই হবে মানে জিনিসটা আসলে কাইন্ড অফ হোমোজেনাস টাইপের যে আমাদের থ্রু আউট দ্য লিঙ্ক সেম রেটে হচ্ছে আমাদের হেড লস হবে ঠিক আছে এটা বুঝাইছে আর থার্ড ইসে বোঝাচ্ছে যে আমাদের যদি এই পার্কোলেটেড ওয়াটারটাকে হচ্ছে আমাদের থামাইতে হয় তাহলে আমাদেরকে এই শীট পাইলটাকে কোনো ইম্পারভিয়াস লেয়ার পর্যন্ত এক্সটেন্ড করতে হবে আদারওয়াইজ আমাদের পানি কি হবে পার্কোলেট হওয়াটা স্টপ হবে না তাইলে ব্লিক্স কিউব টিপ থিওরির অ্যাজাম্পশন নিয়ে কারো কোনো প্রবলেম আছে হ্যালো ওকে তাহলে এই অ্যাজাম্পশন যদি বোঝা হয়ে যায় তাহলে এটা খুবই ইজি আর কি এটা হচ্ছে তেমন মানে ঝামেলা হওয়ার কথা না ঠিক আছে এটা খুবই ইজি আমি তাহলে হচ্ছে হচ্ছে ইসে চলে যাই এখন এখানে যে ক্রিপ লেংথ বলতে আসলে কি বোঝায় ক্রিপ লেংথ বলতে হ্যাঁ হ্যাঁ বল আমার যে শীত পাইলের লেন্স গুলোকে যদি আমি ইনফিনাইট পর্যন্ত যদি বাড়ায় দিই আমি যদি ইম্পারভিয়াস লেয়ার না দেখি তাহলে কি হবে? না ওটা হবে না ইনফিনিট কেন তুই হচ্ছে ইনফিনিটের পরেও যদি বাড়ায় দেস ওই পানি ক্রিপ কইরা যাবি ঠিক আছে এটা কোনো মানে অ্যাকচুয়ালি বাট বাস্তবে যাবে না হচ্ছে মেইন কথা হচ্ছে বাস্তব ভাবে চিন্তা কর জিনিসটা হইতেছে বাস্তবিক অ্যাপ্লিকেশন তুই তো হচ্ছে ইনফিনিট অব্দি বাড়াইতে পারবি না তুই তো ইনফিনিট অব্দি বাড়াবি না বাস্তবে এটা তো কখনোই পসিবল না সো ইনফিনিটের কথা বাদ ইনফিনিট অব্দি তো আমরা বাড়াবোই না আমরা বড় জোর কি বাড়াইতে পারি আমাদের হচ্ছে বড় জোর কোনো ইম্পারভিয়াস লেয়ার পর্যন্ত নিয়ে যেতে পারি এইটুকুই করতে পারি আর যদি না হয় হ্যাঁ সিপেজ তো কম পানি হয় খুব প্রচুর পানি তো হয় না এখন এটা আলাদা একটা টপিক এটা তো এই টপিকের কোনো অংশ না এখানে জাস্ট সিপেজের কথা বলতেছে এখন কি পরিমাণ পানি যাচ্ছে এটা তো আর আমি বলতে পারবো না ওকে তাইলে হচ্ছে আমাদের এখন বুঝা লাগবে যে জিনিসটা হচ্ছে ক্রিপ লেংথ কত ঠিক আছে ক্রিপ লেংথ বলতে যতটুকু লেংথ জুড়ে হইতেছে আমাদের পানি এভাবে গায়ে লেগে লেগে যায় ঠিক আছে তাইলে আমাদের শীট পাইলগুলোর লেংথ একটা যদি D1 হয় একটা যদি D2 হয় একটা যদি D3 হয় ঠিক আছে তাহলে আমাদের ক্রিপ লেংথটা কি হবে আমাদের ফার্স্টে পানি কি করবে এই সাইড দিয়ে এই পর্যন্ত আসবে তারপর আবার হচ্ছে এই সাইড দিয়ে এই পর্যন্ত উঠবে তাই না তাহলে এই যে টোটাল যে লেংথটা অতিক্রম করতেছে এটা কি অবশ্যই 2D1 না হ্যাঁ এবং হচ্ছে তারপরে আবার কি এই যে এই L1 পরিমাণ যাবে আবার এখান দিয়ে যে এই পর্যন্ত যাবে D2 এখান দিয়ে আবার এই পর্যন্ত যাবে D2 তাহলে এটুকু কি 2D2 না হ্যাঁ তারপরে আবার এখান থেকে এই পর্যন্ত যাবে L2 আবার এখান থেকে কি যাবে 2D3 পরিমাণ যাবে ঠিক আছে তাইলে এই যে এটা হচ্ছে L1 এটা হচ্ছে L2 তাহলে আমি যদি বলি টোটাল ক্রিপ লেংথ কত তাহলে কি হবে এইখান থেকে শুরু করে পুরো এই পর্যন্ত হবে না ডিসটেন্সটা হবে না তাহলে কি হবে 2D1 যোগ 2D2 যোগ 2D3 আর যোগ কত হবে L1 যোগ L2 এখন এই L1 যোগ L2 কে আমরা বি হিসাবেও কি করতে পারি মানে প্রকাশ করতে পারি এই পুরোটাকে আমরা কি বলতে পারি বি বলতে পারি ছোট হাতের বি ঠিক আছে বা হচ্ছে উইডথ অফ দা কি মানে হচ্ছে আমাদের হাইড্রোলিক স্ট্রাকচার তো এটাকে এই জন্য আমরা লিখছি বি আর হচ্ছে এটাকে কি বলতে পারি 2 × D1 + D2 + D3 ঠিক আছে এইটুক ক্লিয়ার পুরা ক্রিপ লেংথটা কি বুঝা গেছে
ওকে, তাহলে এইটা যদি বোঝা হয়ে যায় তাহলে এখন আমাদের কি করতে হবে, হেড লস পার ইউনিট লেংথ বের করতে হবে। এখন হেড লস পার ইউনিট লেংথ কি, আমি বলছিলাম যে হেড লস মানে হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা থ্রু আউট দ্য ইমপারভিয়াস অ্যাপ্রন আমাদের জন্য কি কনস্ট্যান্ট। তাহলে আমি যদি টোটাল ক্রিপ লেংথের জন্য বের করি বা একক ক্রিপ লেংথের জন্য বের করি, আমার তো ওই হাইড্রোলিক গ্রেডিয়েন্টের ভ্যালু তো কনস্ট্যান্ট, ওটা তো সেমই আসবে তাই না? তাহলে আমি একেবারে টোটাল ক্রিপ লেংথের জন্য আমি হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা বের করব। এখানে আমাদের হেড লসটা কতটুকু দেখি। হেড লস হইতেছে আসলে হচ্ছে এই যে এখানে, এখানে হচ্ছে এইচএল, এটা ভুল দেওয়া আছে। এইচএল হইতেছে যে এই জায়গাটায় কত হবে, এই যে এখান থেকে এই পর্যন্ত হবে, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে টোটাল হেড লস। কারণ কি, কারণ হইতেছে এখানে পুরাটাই পানি আছে আর ডাউন স্ট্রিমেন্টে কোনো পানি নাই, ঠিক আছে? তাহলে এই যে পানি কমছে কতটুকু এটা হচ্ছে আমরা দেখবো। হেড লস মেজার করতে গেলে কি দেখা লাগবে, যে কতটুকু পানি কমছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত হবে কি আমাদের টোটাল হেড লস। যদি এখানে টেইল ওয়াটার থাকতো বাই চান্স, ঠিক আছে, যদি কোন ডাউন স্ট্রিমেন্টে যদি বাই চান্স টেইল ওয়াটার থাকতো, তাহলে আমরা হচ্ছে এই যে এইটার টপ লেভেল থেকে এই পর্যন্ত ডিস্টেন্সে আমরা এইচএল ধরতাম, ঠিক আছে? যেহেতু কোনো টেইল ওয়াটার নাই, আমরা কি ধরবো, এইখান থেকে এই পর্যন্ত আমরা হচ্ছে কি ধরবো, এইচএল এর ভ্যালু ধরবো। আমার কথা বুঝা গেছে? ওকে, তাহলে এইটা হবে এইচএল টোটাল হেড লস ডিভাইডেড বাই কি হবে, টোটাল ক্রিপ লেংথ। তাহলে এই এইচএল বাই এল যেটা, এটা হইতেছে আমাদের কি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বা হচ্ছে কি হেড লস পার ইউনিট লেংথ। এই পর্যন্ত বুঝা গেছে? হ্যালো? হ্যাঁ। ওকে, তাইলে এবার আসি ডিজাইন ক্রাইটেরিয়াতে। এখন আমরা অ্যাজাম্পশনে একটা জিনিস পড়ছিলাম, মনে আছে কিনা, যে অ্যাজাম্পশনে পড়ছিলাম যে হইতেছে হেড লস ইজ প্রপোর্শনাল টু লেংথ অফ ইটস ট্রাভেল, মানে হচ্ছে ক্রিপ লেংথ, হেড লস হচ্ছে আমাদের কি ক্রিপ লেংথের প্রপোর্শনাল, তাই না? তাইলে আমি যদি এখানে এগুলা খুব উল্টাপাল্টা ভাবে লেখা আছে, এভাবে না পড়ি, আমি যদি বলি যে ক্রিপ লেংথ যেটা, এটা কি আমাদের হেড লসের প্রপোর্শনাল, এভাবে লেখা যায় না জিনিসটা? তাইলে আমি যদি এখানে একটা সমানুপাত মানে যে চিহ্ন উঠাই, প্রপোর্শনাল চিহ্ন উঠাই, তাইলে আমি কি এখানে একটা কনস্ট্যান্ট আনতে হবে না? এই কনস্ট্যান্টটার নাম হইতেছে কোএফিসিয়েন্ট অফ ক্রিপ, ঠিক আছে? এই কনস্ট্যান্টের নাম কি, কোএফিসিয়েন্ট অফ ক্রিপ। এই কোএফিসিয়েন্ট অফ ক্রিপ যেটা, এইটা হইতেছে আমাদের সয়েল ওয়াইজ হচ্ছে ভ্যারি করে। আমাদের যদি ফাইন সয়েল হয় তাহলে এটার ভ্যালু হবে 15, যদি কোর্স সয়েল হয় তাহলে হবে 12, যদি স্যান্ড মিক্সড উইথ বোল্ডার হয় তাহলে হবে 5 থেকে 9, আর যদি লাইট স্যান্ড হয় হবে হচ্ছে 8, ঠিক আছে? তাইলে এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ক্রিপ কোএফিসিয়েন্ট। এটা মুখস্থ রাখতে হবে কারণ পরীক্ষায় দেওয়া থাকে না, ঠিক আছে? অনেক সময় দিয়ে দেয়, অনেক সময় দিয়ে দেয় না, টিচারদের উপর ডিপেন্ড করে। আর এই জিনিসটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেফটি এগেইনস্ট পাইপিং এর জন্য, মানে কতটুকু লেংথ হচ্ছে আমার প্রোভাইড করা লাগবে সেটার জন্য হইতেছে আমাদের ইয়া। এখন হচ্ছে তাহলে আমরা এইটা আমাদের মনে রাখতে হবে যে এল সমান সমান কি সি ইনটু এইচ এল, ঠিক আছে? গেল। হ্যাঁ, হ্যাঁ, লাইট স্যান্ড আর ফাইন স্যান্ড কি সেম জিনিস? তোর ফাইন স্যান্ড যে ভারী হবে না এর কোনো গ্যারান্টি আছে? ফাইন ফাইন তো হচ্ছে চিকন, বাট এর মানে তো এইটা না যে হচ্ছে এটা ভারী না। লাইট স্যান্ড হচ্ছে হালকা, মানে দুইটা আলাদা টাইপ আর কি, আমি সেটা বুঝাচ্ছি, ঠিক আছে? তোকে বলে দেওয়া থাকবে, মানে ডিফারেনশিয়েট করে থাকবে। আচ্ছা, এইবার হচ্ছে আসি হচ্ছে থিকনেস বের করার জন্য, ঠিক আছে, যে আমাদের এই ইমপারভিয়াস অ্যাপ্রনের থিকনেসটা আসলে কত হওয়া উচিত। হ্যালো, শোনা যাচ্ছে? ইয়েস, ইয়েস, ইয়েস। ওকে, এই ইমপারভিয়াস অ্যাপ্রনের যে থিকনেস, এইটা আসলে হচ্ছে আমি সোজা ভাষায় বলি আর কি, ঠিক আছে? আহ, থাম, এটা আসলে জানি কিভাবে ব্যাখ্যা করা যায়, 1 মিনিট 1 মিনিট। এটা হচ্ছে থিকনেসের প্রমাণ আর কি, ঠিক আছে? মানে হচ্ছে তোর ইসের মানে যে অ্যাপ্রন যেটা, ইমপারভিয়াস অ্যাপ্রনের থিকনেস হচ্ছে কত হবে সেটার প্রমাণ, বা বিভিন্ন পয়েন্টে এটার থিকনেস কত সেটা বের করার জন্য হইতেছে আমাদের কি করা লাগে, হচ্ছে আমাদের হচ্ছে এটা মানে ক্যালকুলেশনের জন্য। হ্যাঁ, এক এক জায়গায় এক এক রকম অবশ্যই। এই থিকনেসটা এন্টায়ারলি ডিপেন্ড করে হচ্ছে রেসিডুয়াল হেডের উপর, মানে ওই জায়গায় হেড লস হওয়ার পর কতটুকু হেড বাকি আছে তার উপরে, ঠিক আছে? ওটার উপর ডিপেন্ড করে। তাইলে এখন এটার ভ্যালু কতটুকু হবে আমি তোকে বুঝাই। ফার্স্টে এই যে এই চিত্রটা দেখ, এই চিত্রটা আসলে কিছুই না, এই চিত্রটা হইতেছে আমাদের কি প্রেসারের চিত্র, যে আমাদের যদি নিচ দিয়ে, আমাদের নিচ দিয়ে যদি পানি যায়, ঠিক আছে, ফ্লো যদি হয়, এটা এই স্ট্রিম লাইনের কনসেপ্ট না, মানে হচ্ছে ক্রিপু যদি হয়, ধরলাম আমাদের ধর নিচে পানি আছে ফাউন্ডেশনের নিচে, এখন ফাউন্ডেশনের নিচে যদি পানি থাকে তাহলে পানি কি একটা পোর ওয়াটার প্রেসার আছে না? হ্যাঁ, পোর ওয়াটার প্রেসারটা কি করবে, এই যে এইটাকে হচ্ছে দিবে না, মানে উপরে হইতেছে আহ, একটা আপলিফট প্রেসার দিবে না, পোর ওয়াটার প্রেসারের কারণে উপরে একটা প্রেসার পাবে না। এই প্রেসারটা হয় হচ্ছে ইউভিএল আকৃতির আর কি,
ঠিক আছে? যে একেবারে আপস্ট্রিম এন্ডে সবচেয়ে বেশি হয় এবং হচ্ছে ডাউনস্ট্রিম এন্ডে গিয়ে কি হয়ে যায়? সবচেয়ে কম হয়ে যায়। ঠিক আছে? খুবই স্বাভাবিক ব্যাপার। কারণ হচ্ছে আপস্ট্রিম এন্ডে হইতেছে আমাদের ইটা বেশি থাকে, মানে প্রেশারটা বেশি থাকে। আর ডাউনস্ট্রিম এন্ডে গিয়ে আমাদের কি হয়ে যায়? প্রেশারটা কমে যায়। তো হইতেছে এখন হচ্ছে এই জিনিসটাকে ইউভিএল দিয়ে দেখানো হয়। এখন এই যে আপলিফট ফোর্স, এই আপলিফট ফোর্সকে কাউন্টার ব্যালেন্স করতেছে কে? শুধুমাত্র এই এই যে আমাদের হাইড্রোলিক স্ট্রাকচারটা সেলফ ওয়েট না? হ্যালো, বুঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ, তো সেলফ ওয়েট যেহেতু করতেছে, তাহলে আচ্ছা আমাদের কি করতে হবে? আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের এই প্রেশারটার ভ্যালু বের করতে হবে এবং এই প্রেশারটার ভ্যালু বের করতে হবে। এখন এইটার এই যে আমাদের হাইড্রোলিক স্ট্রাকচার থিকনেস এর কারণে, সেলফ ওয়েটের কারণে এটা নিচে যে প্রেশারটা দিচ্ছে আর হচ্ছে এইটা উপর থেকে যে আপলিফট প্রেশার দিচ্ছে পোর ওয়াটার প্রেশারের কারণে, এই ২ টা যদি সমান হয় তাইলে শুধুমাত্র সেক্ষেত্রে তো আমাদের সেফটি পাওয়া সম্ভব, তাই না? সেখান থেকে। অথবা উপরের স্ট্রাকচারটার ওয়েট বেশি হইতে হবে। মিনিমাম কি হইতে হবে? মিনিমাম হইতেছে এই আপলিফট প্রেশার এবং এই স্ট্রাকচারের যে ওয়েট, এই ২ টাকে কি হইতে হবে? সমান হইতে হবে। তো আমরা ফার্স্টে হচ্ছে আহ, চিন্তা করি কি, আমরা ফার্স্টে চিন্তা করব হচ্ছে যে এই স্ট্রাকচারটার হচ্ছে ওয়েট বা প্রেসারটা সেটা কত। তো ফার্স্টে এটার ওয়েট যদি বের করতে হয়, আমরা যদি স্পেসিফিক গ্র্যাভিটির কথা চিন্তা করি, ঠিক আছে, স্পেসিফিক গ্র্যাভিটি অফ দিস থিং, ঠিক আছে, এটাকে সলিড বা হচ্ছে সাবস্টেন্স বোঝাচ্ছে, আমরা এই জন্য এটাকে হচ্ছে এস দ্বারা হচ্ছে করলাম, তাইলে স্পেসিফিক গ্র্যাভিটি কি বোঝায়? গামা এস বাই গামা ডাব্লু বোঝায় না? হ্যাঁ। এখন গামা এস বাই গামা ডাব্লু আসলে, আচ্ছা স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে গামা এস বাই গামা ডাব্লু, তাই তো? আচ্ছা, তাইলে এখন একটা জিনিস বলি, এই গামা এসটা অ্যাকচুয়ালি কি মিন করে? এই গামা এস, এই গামা এস হচ্ছে ইউনিট ওয়েট অফ দিস সাবস্টেন্স বা হচ্ছে এই কংক্রিট ফ্লোরটা, ঠিক আছে, এটা কি ইউনিট ওয়েট। এখন আমি যদি এই ইউনিট ওয়েটকে কোনোভাবে ভলিউম দ্বারা গুণ করি, তাহলে কি আমি টোটাল ওয়েট অফ দিস থিং পাবো না? হ্যাঁ, আমার কথা কি বোঝা গেছে? তাহলে আমি কি পাবো? এই জিনিসটার টোটাল ওয়েট পাবো, ঠিক আছে। তাহলে আমি কি করব? এই গামা এস কে আমি হচ্ছে এর ভলিউম দ্বারা গুণ করব। এখন আমাদের হচ্ছে এটা করলে আমি কি পাবো? ওয়েট পাবো। বাট আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে প্রেসার, তাই না? আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে প্রেসার। তো প্রেসার যেহেতু লাগবে, সেহেতু আমরা কি করব? আমরা হইতেছে এই ভলিউমের জায়গায়, আমরা তো এই ভলিউমকে দিন শেষে হইতেছে আমাদের কি এরিয়া দিয়ে ভাগ করে দিতেই হবে, তাই না? ভাগ করে দিতে হবে কিনা? তাইলে আমরা এই ভলিউমকে, আমরা যদি প্রেসার লাগে, তাইলে হচ্ছে আমরা এইখানে ডাব্লু না বের করে আমরা ডিরেক্ট হচ্ছে প্রেসার বের করি। প্রেসার বের করতে গেলে আমাদের এই ভলিউমকে আমি কি লিখতে পারি? এ ইন্টু এইচ লিখতে পারি না? লিখতে পারি কিনা? এ ইন্টু এইচ না, সরি, এ ইন্টু টি, সরি, মানে হচ্ছে থিকনেস। লেখা যায় না? এই জিনিসটাকে আমি লিখতে পারি এ ইন্টু টি, এটা লেখা যায়। তাহলে আমি ডিরেক্ট হচ্ছে প্রেসার পাবো। তাহলে এই এ আর এই এ কাটা চলে যাবে। তাহলে আমাদের হচ্ছে এই যে ডাউনওয়ার্ড যে প্রেসার, এই ডাউনওয়ার্ড প্রেসারের ভ্যালু আমরা কি পাবো? গামা এস ইন্টু টি, এটা পাবো কি ডাউনওয়ার্ড প্রেসার। এটা বুঝা গেছে? হ্যালো, বুঝা গেছে কি? ওকে, গামা এস বাই টি, এটা আমি পাবো কি ডাউনওয়ার্ড প্রেসার। এখন আমাদের উপরের আপলিফট প্রেসারটা দরকার। আপলিফট প্রেসারটা আমি কিভাবে বের করব? আপলিফট প্রেসারটা বের করাটা খুবই ইজি। আমরা যদি হচ্ছে আপলিফটে কি, এটা পানির প্রেসার, তাহলে আমি এটা কি বলতে পারি? এটাকে বলতে পারি গামা ডাব্লু। এখন এই গামা ডাব্লু কি পরিমাণ, এই যে আমরা তো এই পয়েন্টে বের করতেছি, তাই না? এই পয়েন্টে যেহেতু বের করতেছি, এটা কি পরিমাণ হাইট জুড়ে কাজ করতেছে? এইচ প্রাইম হাইট জুড়ে কাজ করতেছে। তাহলে এটা হবে কি গামা ডাব্লু এইচ প্রাইম। এখন এখন যদি হইতেছে আমাদের আপলিফট প্রেসারকে ডাউনওয়ার্ড প্রেসার সমান হতে হয়, তাহলে আমাদের কি হতে হবে? অবশ্যই গামা এস টি কে এই গামা ডাব্লিউ এইচ প্রাইমের সমান হতে হবে। তাইলে এই গামা ডাব্লিউটাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের কি আসতেছে? আমাদের আসতেছে এইচ প্রাইম সমান সমান কি হচ্ছে গামা এস বাই গামা ডাব্লিউ ইন্টু টি। আর আমি এই গামা এস বাই গামা ডাব্লিউটা একটু আগেই বললাম যে এটা বলতে কি বোঝায়? স্পেসিফিক গ্র্যাভিটি বোঝায় না? স্পেসিফিক গ্র্যাভিটির ওরা এস দ্বারা প্রকাশ করছে। তাহলে এই জন্য এটাকে কি বলা হয়েছে? এই যে এইচ প্রাইম সমান সমান কি এস টি, ঠিক আছে, এইটা বুঝা গেছে? এই এইচ প্রাইম সমান এস টি কোত্থেকে আসলো? হ্যালো, হ্যাঁ, তাহলে এই এসটা হচ্ছে কি স্পেসিফিক গ্র্যাভিটি আর টিটা হচ্ছে কি থিকনেস। এখন এটাকে আমরা হচ্ছে আমাদের থিকনেস বাইর করা লাগবে, তো আমরা এটাকে আরেকটু সাজাই। সাজাবো কিভাবে? আমাদের আসলে এই এইচ প্রাইমটা কি, এই এইচ প্রাইমটা হইতেছে এইখান থেকে এই থিকনেসের পুরাটা পর্যন্ত, ঠিক আছে, মানে এই জিনিসটা হচ্ছে এই এতখানি হয়, কিন্তু আমাদের তো আসলে এই জিনিসটা দরকার না, আমাদের আসলে দরকার হচ্ছে এইটুকু।
এই এইচ টুকু দরকার আমাদের, এটা হচ্ছে কি রেসিডুয়াল হেড। ঠিক আছে, আমরা বের করছি এইটার সাপেক্ষে। ঠিক আছে, আমরা এই জিনিসটার সাপেক্ষে বের করছি, এই যে নিচের যে ইউভিএল এর যে হাইট এটার সাপেক্ষে বের করছি, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বের করা লাগবে কি এটা রেসিডুয়াল হেডের সাপেক্ষে। তো আমরা একটা জিনিস জানি, জিনিসটা হইতেছে এই যে এইচ প্রাইম যেটা, ঠিক আছে, এই এইচ প্রাইম হইতেছে, সরি এই এইচ হইতেছে কি এইচ প্রাইম মাইনাস টি। ঠিক আছে, এই জিনিস হচ্ছে আমরা জানি, এটা হইতেছে মানে কি বলে, মানে হচ্ছে যেহেতু মানে সোজা ভাষায় আমি বলি, এইটাও হইতেছে এইচজিএল, আর হইতেছে এটা হইতেছে কি আমাদের ইউভিএল। যদি সিম্পলি চিন্তা করি যে আমাদের যখন দুইটা প্রেসার সমান হয়, তার মানে কি আমাদের এই হাইট আর এই হাইটকেও কি হইতে হবে, সমান হইতে হবে। তাইলে যেহেতু, কিন্তু এটা কি, এটা হচ্ছে থিকনেস পর্যন্ত হাইট, কিন্তু আমরা বের করব কিসের সাপেক্ষে, আমরা রেসিডুয়াল হেডের সাপেক্ষে। তাহলে আমরা যদি এই এইচ প্রাইম থেকে এই টিটা বিয়োগ দিয়ে দেই, তাহলে আমি কি শুধু এইচটা পাবো না? বুঝতে পারলি? এইচ প্রাইম উপর থেকে তাহলে থিকনেসের উপর পর্যন্তই হাইট হওয়ার কথা না? আমি তোকে জিনিসটা বুঝাই। এই যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন, এটা অ্যাকচুয়ালি কিছুই না, এটা হইতেছে এই ইউভিএলটারই একটা কাউন্টার পার্ট। ঠিক আছে, তাইলে এই জিনিসটা আসলে মিলিত হচ্ছে, দেখ দুইটা কোথায় এসে মিলিত হচ্ছে, এই পয়েন্টটা থেকে মিলিত হচ্ছে। হ্যাঁ, অ্যাপ্রনের নিচ পর্যন্ত। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যদি এইচ প্রাইম হয়, এখান থেকে এই পর্যন্ত কি হবে, এইচ প্রাইম হবে না? ব্যাপারটা বুঝলি? কিন্তু এই এইচ প্রাইমের ভ্যালুটা আমাদের ম্যাথ করার সময় দেয়া থাকে না, আমাদের দেয়া, আমরা বড় জোর কি করতে পারবো, এই রেসিডুয়াল হেডটা বের করতে পারবো। এই রেসিডুয়াল হেডের ভ্যালুটা কত, এটা কি এই যে আমি যদি এই পুরো এইচ প্রাইম থেকে যদি এই থিকনেস টিটা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমি এই এইচটা পাবো না? ব্যাপারটা বুঝলি কি? হ্যাঁ, না, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে এই জিনিসটা আনার জন্য আমরা কি করব, উভয় সাইড থেকে টি বিয়োগ করে দিব, এই সাইড থেকেও টি বিয়োগ করে দিব, এই সাইড থেকেও টি বিয়োগ করে দিব। আমার কথা বুঝতে পারলি এবার? হ্যালো? বুঝছি। হ্যাঁ, তাহলে এই যে এখন দেখ, এই যে এইচ প্রাইম মাইনাস টি, এটা আমি কি ডিরেক্ট এইচ লিখতে পারি না? ডিরেক্ট এইচ লিখলাম, আর এখান থেকে টি কমন নিলাম, তাহলে কি থাকে এস মাইনাস ওয়ান। তারপর এটারে এই সাইডে পক্ষান্তর করে দিলাম, তাহলে টি সমান সমান কি আসলো, এইচ ডিভাইডেড বাই এস মাইনাস ওয়ান। বুঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ, এবং যেহেতু এটা একটা পানি রিলেটেড কাজ, পানি রিলেটেড কাজের ক্ষেত্রে একটা ফ্যাক্টর অফ সেফটি থাকে, তো এই 4/3 হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, এটা গুণ করে দিলেই আমরা কি পেয়ে যাবো, থিকনেস পেয়ে যাবো। ঠিক আছে, এইটুকু জিনিস হইতেছে আমাদের ম্যাথ করার জন্য জানাটা দরকার। ঠিক আছে, এইটুকু বুঝা গেছে? হুম। এখন এই দুইটা ম্যাথ হইতেছে লাও ম্যাথ। এই ম্যাথ হচ্ছে মানে হচ্ছে নিজেরাই করতে পারবি, আমি হচ্ছে সেমিস্টার ফাইনালের ম্যাথ দুইটা দেখে দিই, ওই দুইটা ম্যাথ যদি করা যায়, তাহলে মোটামুটি এইখানে যত ম্যাথ আছে সব ম্যাথ করা যাবে। ঠিক আছে, 2022 আর হচ্ছে 2021 সালের। আমি ওপেন করে নিই জিনিসটা। আচ্ছা, তাহলে ম্যাথ শুরু করলাম। এখানে বলছে যে হচ্ছে এ ব্যারেজ ওয়াজ কনস্ট্রাক্টেড অন টাঙ্গন রিভার ইন 1983 টু সাপ্লাই ওয়াটার অ্যাট ঠাকুরগাঁও সদর। দিস ব্যারেজ ওয়াজ ডিজাইন ফর টোটাল ডিসচার্জ ক্যাপাসিটি। এই ইনফরমেশনটা আসলে কোনো দরকারই নেই এই ম্যাথে। ঠিক আছে, এটা বাদ। অ্যান্ড পন্ড লেভেল হইতেছে 63.5। মানে পন্ড লেভেল বলতে যে এই লেভেলটা বুঝাইছে। এখন দ্য স্ট্রাকচার অফ দ্য ব্যারেজ as shown below was constructed on sand with boulder, এই যে সয়েল টাইপ দেওয়া আছে, sand with boulder and gravel. এখন check the structure is safe or not, find the hydraulic gradient, residual head and thickness at point C, C পয়েন্টে বের করতে বলছে। আর what would be the thickness for current pond level 61.5 মিটার if designed presently। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমে জানতে চাইছে। তাইলে আমাদের প্রথম যে জিনিসটা, সেটা আমাদেরকে কি জানতে চাইছে, যে আমাদের স্ট্রাকচারটা সেফ কিনা। এখন আমাদের স্ট্রাকচারটা সেফ কিনা এটা হচ্ছে বুঝবো কিভাবে, আমি বলছিলাম যে হইতেছে আমাদের স্ট্রাকচার সেফ কিনা এটা ডিটারমাইন করতে হয় ক্রিপ লেংথের সাহায্যে। ঠিক আছে, যে ক্রিপ লেংথ আমাদেরকে অলওয়েজ কি হইতে হবে, ক্রিপ লেংথ শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু সি ইন্টু এইচ এল। ঠিক আছে, আমরা একটা সূত্র পড়ছিলাম একটু আগে, মনে আছে? যে হচ্ছে কি, এই যে পাইপিং এর যে ফেলিয়ারের জন্য যে হচ্ছে এল সমানুপাতিক কি, এল সমানুপাতিক হইতেছে হাইড্রো কি হচ্ছে হেড লস। তাহলে আমি যদি এটার উঠাই দেই, তাহলে আমি কি পাইছিলাম, সি ইন্টু এইচ এল, এটা পাইছিলাম। এখন এই যে সি ইন্টু এইচ এল এর ভ্যালু, এইটা হচ্ছে কি হইতে হবে, এটা অলওয়েজ ক্রিপ লেংথের থেকে ছোট অথবা সমান হইতে হবে, মিনিমাম মিনিমাম সমান হইতে হবে, অথবা কি হইতে হবে, ছোট হইতে হবে। তাইলে আমাদের কি হবে, স্ট্রাকচারটা সেফ হবে, মানে ক্রিপ লেংথ বেশি থাকতে হবে। ঠিক আছে, বুঝা গেছে? হ্যালো? হুম। তাইলে আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে এটা সি এর ভ্যালু বের করা। তো আমরা আসি, যে আমি দেখলাম যে এখানে হচ্ছে পন্ড লেভেল দেওয়া আছে, আর হচ্ছে এখানে বলছে কি ফাউন্ডেশন বলছে স্যান্ড উইথ বোল্ডার এন্ড গ্রাভেল। এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, আমাদের হচ্ছে এই যে এই জিনিসটা স্যান্ড উইথ বোল্ডার এন্ড গ্রাভেলের ক্ষেত্রে আমাদের সি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5 থেকে 9 এর মধ্যে।
তাইলে আমি এখন এটারে হচ্ছে ৫ থেকে ৯ এর মধ্যে যেহেতু সবচেয়ে বেশি আসতে পারে হচ্ছে ৯, ঠিক আছে? এইজন্য আমি ৯ নিছি আরকি, মানে সেফটির জন্য আরকি। এটা যেকোনো ভ্যালুই নেয়া যায়। ৯ নিছি কারণ এটা হচ্ছে সর্বোচ্চ এই ভ্যালুটাই দেয়া আছে। তো এইজন্য হচ্ছে আমি ৯ নিছি। তো আমি ধরছি লেট হচ্ছে ৯। তাইলে এখন এই যে এই CHL, তাইলে আমাদের ১ম এ কি লাগবে? ১ম এ লাগবে হচ্ছে এই L টা বাইর করা আর হচ্ছে এই CHL টা বাইর করা। তাইলে এই CHL কত আসছে? সি আমাদের কত? সি হচ্ছে আমাদের হচ্ছে ৯। আর HL টা কি? HL টা আমরা বের করব কিভাবে? এই যে এইখান থেকে। HL হচ্ছে আমাদের পন্ড লেভেল দেওয়া আছে কি ৬৩.৫। আর এই যে এইটার RL দেওয়া আছে কত? ৫৭.৫। তাইলে আমাদের এইটুকুর ভ্যালু কত? এইটুকুই তো আমাদের হেড লস হবে, তাই না? যেহেতু আমাদের ডাউনস্ট্রিম এন্ডে কোনো টেইল ওয়াটার নাই, তাহলে আমাদের হেড লস তো এইটুকুই হবে। তাইলে এটার ভ্যালু কত হবে? ৬৩.৫ মাইনাস ৫৭.৫। তাইলে এটা কত হবে? ৬ হ্যাঁ? ইনস্ট্রুমেন্টে যদি টেইল ওয়াটার থাকতো তাহলে হ্যাঁ, টেইল ওয়াটার হচ্ছে থাকলে এই টেইল ওয়াটারটা বাদ পড়তো এখান থেকে। শুধুমাত্র এখান থেকে এইটুকু হইতো হেড লস। আমার কথা বুঝা গেছে? হ্যালো? হুম ওকে। তাইলে এটা কি হবে? তাইলে হচ্ছে আমাদের কি করতে হবে? এই সরি, এই যে ১ম এ হচ্ছে এই HL এর ভ্যালু কত হবে? ৬৩.৫ মাইনাস ৫৭.৫ সমান কত? ৬ মিটার। এই ৬ মিটারে এখন আমি সি দিয়া গুণ দিব। তাইলে আমি কি পাবো? আমি হচ্ছে আমাদের CHL এর ভ্যালু পাবো। এখন আমরা দেখব ক্রিপ লেংথ কত? ক্রিপ লেংথ যদি আমি দেখি, এই চিত্র থেকে দেখি, এই যে ক্রিপ লেংথ হচ্ছে এখানে কি ৪ দুগুণা ৮। তারপর যাবে কত? এখানে যাবে ৪২। ৪২ আর ৮ ৫০। আবার কি ৮ দুগুণা কত? ১৬। তাইলে কত হবে? ৫০ যোগ ১৬ ৬৬ মিটার। ঠিক আছে? তাইলে এই ৬৬ মিটার হইতে তো আমাদের ক্রিপ লেংথ। তাইলে আমাদের এল এর ভ্যালু কি বড় না CHL এর থেকে? এল এর ভ্যালু যেহেতু CHL এর থেকে বড়, তার মানে কি স্ট্রাকচার ইজ সেফ। যদি ছোট আসতো তাহলে স্ট্রাকচার সেফ না। আমার কথা বুঝা গেছে? হ্যালো? সিএইচএল হচ্ছে কি খুবই ক্রিটিক্যাল লেন্থ। হ্যাঁ, CHL টা হচ্ছে ক্রিটিক্যাল লেংথ। মিনিমাম এটুকু দেওয়া লাগবেই। ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু। আর এটা হচ্ছে তোর কতটুকু দেয়া হইছে। ঠিক আছে? এক্সপেরিমেন্টাল ভ্যালুটা অবশ্যই কি হইতে হবে? ছোট হইতে হবে। মিনিমাম মানে মিনিমাম এইটুকু দেওয়া লাগবেই। তারপরে যদি বেশি থাকে সমস্যা নাই। বাট মিনিমাম এইটুকু দেওয়া লাগবেই। আমার কথা বুঝতে পারছিস? হ্যালো? বুঝছি ওকে। বুঝছি। তাইলে এইবার হচ্ছে আমরা সেকেন্ড ম্যাথে আসি। এটা হচ্ছে এই ব্লিগস এর ম্যাথ আসলে এই ম্যাথটা আসবেই। ঠিক আছে? আমাদের সেকেন্ডে কি চাইছে? সেকেন্ডে চাইছে যে ফাইন্ড দ্য হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, রেসিডুয়াল হেড আর থিকনেস এট পয়েন্ট সি। ঠিক আছে? মাঝে, মাঝে প্রেশারও চায়। প্রেশারের ম্যাথ আমাদের পরের ম্যাথে আছে, আমরা ওটা হয়তো দেখাবোনি। ঠিক আছে? তাইলে হচ্ছে আমাদের প্রথম কাজ কি? হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বের করা, রেসিডুয়াল হেড বের করা আর থিকনেস বের করা। ঠিক আছে? তাহলে আমরা এবার আসি যে হচ্ছে কি বলে? এই যে তাহলে এটা হচ্ছে কি আমাদের ২ নাম্বারটা। তাইলে আমি আচ্ছা একটা জিনিস হ্যাঁ, বল। যেটা হইতেছে হিট লেন্থ ক্যালকুলেট করার টাইমে তোর এইটা যদি শীট ফাইলটা যদি ধরে নে একটু আরেকটু ভিতরে থাকে প্রথম দিকে। শিট পাইলটা যদি আরেকটু ভিতরে থাকতো। শোন হুম আমি বলি, শিট পাইলটা যদি আরেকটু ভিতরে থাকতো, এটা জেনারেলি ব্রিক স্ক্রিপ্ট মেথড দেয় না। মানে শিট পাইলটা যদি ভিতরের দিকে এরকম ম্যাথ আসলে ব্রিক স্ক্রিপ্টে দেয় না। বাট এটা মানে স্টিল যদি আমি আম ধরে নেই যদি এখানে শিট পাইল দেওয়া থাকে তাহলে অবশ্যই এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা তো অবশ্যই দেওয়া থাকবে, তাই না? আমার কথা বুঝছিস? এটা কি যদি ডিসটেন্স না আমরা দেওয়া থাকে তাহলে ধরবি না। যদি ডিসটেন্স না দেওয়া থাকে ধরার দরকার নেই। কিন্তু যদি ডিসটেন্স দেওয়া থাকে তাহলে হয়তোবা এটা ভালো প্র্যাকটিস যে হচ্ছে এটা ধইরা তারপর নিতে হবে। আ তখন হয় হয়তোবা ধরা লাগবে আরকি। আমি এরকম কোনো ম্যাথ দেখি নাই। এজন্য আমি সিউরলি বলতে পারতেছি না। বাট মেক সেন্স করে ধরাটাই। কারণ হচ্ছে বেস দিয়ে তো ক্রিপ হয়েই যাবে। মানে ফাউন্ডেশনের বেস থেকে যা, যা লেংথ আসবে পুরাটাই কনসিডার করা লাগবে। কথা বুঝতে পারছিস? যদি ডিসটেন্স দেওয়া থাকে। আর যদি না দেওয়া থাকে তাহলে ধরার দরকার নেই। হ্যালো? বুঝছি ওকে। তাইলে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এখন হচ্ছে আমাদের কি করতে বলছে? হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বের করতে বলছে। এখন ব্লিক স্ক্রিপ্ট থিওরি পড়ার সময় আমি একটা কথা বারবার বলছিলাম যে হচ্ছে থ্রু আউট দ্য ইম্পারভিয়াস অ্যাপ্রন আমাদের যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এর ভ্যালু এটা হলো কনস্ট্যান্ট। মানে আমি যদি ১ মিটারের জন্য বের করি ওটা যা আসবে, আমরা যদি টোটাল ক্রিপ লেংথ এর জন্য বের করি ওটা তাই আসবে। তাই না? এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাইলে আমরা হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা অলওয়েজ কি করব? টোটাল ক্রিপ লেংথ এর সাহায্যে বের করব। কারণ কি আমি হেড লসটা অ্যাকচুয়ালি শুধুমাত্র টোটাল ক্রিপ লেংথ এর জন্যই জানি। তাই না? এই এইচএলটা এটা কতটুকুর জন্য? এটা হচ্ছে আমাদের ফার্স্টে বুঝতে হবে যে আমরা আসলে ব্লিক স্ক্রিপ্ট থিওরিতে একটা জিনিস অ্যাজিউম করে নেই। ঠিক আছে? যে একটা জিনিস হচ্ছে আমাদের অ্যাজিউম করে নেওয়া লাগে যে হচ্ছে এই যে হেড লসটা হয়, এই হেড লসটা টোটাল ক্রিপ লেংথ জুড়ে হয়। এইখানে হচ্ছে হেড লস 0 আর এইখানে হচ্ছে টোটাল 100% হেড লস হয় আরকি। ব্লিক স্ক্রিপ্ট থিওরির অ্যাজাম্পশন হচ্ছে এটা। আমার কথা বুঝতে পারলি? মানে এই পয়েন্টে এসে হেড লস হয়ে যাবে কি 100%, মানে এই যে এখানে যতটুকু পানি ছিল পুরাটাই শেষ হয়ে যাবে।
আমার কথা বুঝতে পারলি? বা যদি হেড লস এখান থেকে এইটুক থাকে, যদি টেইল ওয়াটার থাকতো, এই পর্যন্ত থাকতো, এই পর্যন্ত এসে শেষ হয়ে যেত। মানে 100% হেড লস হবে আরকি। বুঝতে পারছিস? টোটাল ক্রিপ লেংথ পার হলে হেড লস হবে হচ্ছে 100%। এটা হইতেছে আমি বুঝাইতে চাচ্ছি। কথা বুঝা গেছে? ওকে। তাইলে এটা যদি হয়, তাইলে এখন হচ্ছে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, হাইড্রোলিক গ্রেডিয়েন্টের ভ্যালু যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা কি করব? আমি যদ্দু হেড লস জানি, টোটাল লেংথ জুড়ে আমাদের হেড লস কত? 6 মিটার। একটু আগে বের করছি। এই যে এইচএল এর ভ্যালু কত? এই যে 6 মিটার বের করছি। তাহলে এখন আমাদের টোটাল ক্রিপ লেংথ কত? 66। এই এল কিন্তু অলওয়েজ ক্রিপ লেংথ। এটা কিন্তু আবার বি বসায় দিস না। এলটা কিন্তু ক্রিপ লেংথ এখানে। তাহলে এই ক্রিপ লেংথ ছিল কত? 66। তাহলে এই 6/66, এটা এই 1/11 যেটা, সেটা হচ্ছে আমাদের কি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। ঠিক আছে? বুঝা গেছে? এখন এই হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা যদি হয়, তাহলে আমি এখন একটা জিনিস বলি। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি কি মিন করে? আমি ফার্স্টে ধরলাম যে এল পরিমাণ ক্রিপ লেংথের জন্য আমাদের হেড লস হয় হচ্ছে এইচএল। তাহলে একক লেংথের জন্য আমাদের হেড লস কত হয়? এইচএল বাই এল, তাই না? ঠিক আছে না? তাহলে আমি যদি বলি একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত, ধর এটা, হ্যাঁ, এলসি পর্যন্ত যদি আমাদের হচ্ছে হেড লস কত, তাহলে আমার কি করতে হবে? এই এইচএল এল এর সাথে কি করতে হবে? এই এলসি গুণ দিতে হবে না? ঐকিক নিয়ম অনুসারে। বুঝা গেছে? হ্যালো? বুঝা গেছে। হ্যাঁ, তো তাইলে আমরা কি করব? এখন আমাদের যদি সি পয়েন্ট পর্যন্ত বলে যে হেড লস এট পয়েন্ট সি যদি বের করতে পারে, তাহলে আমরা কি হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সাথে শুধু কি এই এলসি গুণ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে না? ঠিক আছে? তাহলে আমরা এই এলসিটা গুণ করে দিব। এখন এই এলসিটা কি? ক্রিপ লেংথ টিল সি পয়েন্ট। ঠিক আছে? ক্রিপ লেংথ কি? টিল সি পয়েন্ট। তাহলে টিল সি পয়েন্ট পর্যন্ত ক্রিপ লেংথ কত? এই 4 দুগুণ, এই যে এখানে 4, এখানে 4, 4 দুগুণ 8, আর কত? 25। তাহলে 25 আর 8 কত? 33। কথা বুঝা গেছে? তাহলে 33 হবে আমাদের কি টোটাল ক্রিপ লেংথ। তাহলে এই যে এটা হবে টোটাল ক্রিপ লেংথ। তাহলে এইটা হবে কি? তাহলে হেড লস এট পয়েন্ট সি কত হবে? 3 মিটার। এটা করে আমরা পাইলাম। তাহলে 3 মিটার যদি হেড লস হয়, তাহলে আমাদের হচ্ছে আগে হেড কত ছিল? আগে হেড ছিল হইতেছে, এই যে হেড ছিল হচ্ছে 6 মিটার। তাই না? কোশ্চেন কোথায় গেল? এই যে হেড আগে কত ছিল? এইটুক কত ছিল? 6 মিটার। এখন হেড লস হয়ে গেছে কত? 3 মিটার। তাহলে বাকি আছে কত? এই 6 থেকে 3 বিয়োগ দিতে হবে। তাই না? তাহলে এই 6 থেকে 3 বিয়োগ দিলে আমরা কি পাবো? আমরা হচ্ছে রেসিডুয়াল হেডটা, মানে কতটুকু হেড হচ্ছে আমাদের বেঁচে আছে, সেটা আমরা পাবো। আমার কথা বুঝতে পারলি? কথা বোঝা গেছে? মানে এই চিত্রে যে পানির হাইটটা আছে, ঠিক আছে, এই যে পানির হাইট যেটা, এটা থেকে তুই হেড লসটা বিয়োগ দিবি। তাহলে কি তুই রেসিডুয়াল হাইটটা পাবি না এই জায়গায়? মানে আমি তোকে জিনিসটা বুঝাই। ধর হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইনটা হচ্ছে এইরকম, এখান থেকে ধর, এখান থেকে শুরু হয়ে এই জিনিসটা হচ্ছে ধর এইরকম। তাহলে আমাদের লাগবে কি? আমাদের এই পয়েন্টটা হচ্ছে এই যে এই কতটুকু রেসিডুয়াল হেড বাকি সেটা লাগবে, এই এইচ এর ভ্যালু লাগবে। কথা বুঝতে পারলি? এই এইচ এর ভ্যালু যদি বের করতে হয়, আমাদের কি করতে হবে বলতো? এই যে যতটুকু ছিল ওখান থেকে আমাদের এই হেড লস যতটুকু আছে এইটুকু বাদ দিতে হবে না? আমার কথা বুঝতে পারলি? হ্যালো? হ্যালো? আরেকবার বল বুঝি। আরেকবার। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝাই। আমরা যে হচ্ছে ইটা বের করতেছি, এই যে হেড লসটা বের করতেছি, এটা অ্যাকচুয়ালি কি ডিফাইন করে? ঠিক আছে? হেড লসটা আসলে কি ডিফাইন করে এটা হচ্ছে আমরা আগে বুঝি। হেড লসটা অ্যাকচুয়ালি ডিফাইন করে যে হইতেছে, আমি যদি এই চিত্রে আমি যদি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন আঁকি, এটা কি এরকম হবে না? আমি বলছিলাম যে এইখানে হচ্ছে কি বলে, প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের হেড লস হচ্ছে 0%। মনে আছে? এই পয়েন্টে হেড লস 0%, আর এই পয়েন্টে হচ্ছে আমাদের হেড লস কত? 100%। এইটা বলতে কি বোঝায়? হেড লসের যদি আমি ইটা আঁকি, তাহলে এই যে আমি যদি এই যে একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, এইরকম, ঠিক আছে, এইটা ধর হচ্ছে এই পয়েন্টে হচ্ছে হেড লস হচ্ছে এটা কত? এইচএল হইতেছে 0। তারপর যত যাবে এই ক্রিপ লেংথের জন্য কি আমাদের হেড লস বাড়বে না কনস্ট্যান্টলি? তাহলে হেড লস বেড়ে শেষে গিয়ে শেষ পয়েন্টে কি হবে? 100%, মানে ম্যাক্সিমাম, এই যে এই হাইটের সমান হেড লস হবে না শেষে? বুঝতে পারলি? তাহলে এই হ্যাঁ। পর্যন্ত হবে হেড লস। তাহলে আমরা যদি বাই চান্স সি পয়েন্টে হেড লস বের করতে পারি, সেটা কতটুকু হবে? এখান থেকে এইটুকু হবে না? সি পয়েন্টে হেড লস। ওই। হ্যাঁ, তাহলে আমি যদি এখন, আমার তো হেড লস লাগবে না, আমার লাগবে কি? রেসিডুয়াল হেড, মানে কতটুকু হেড বাকি আছে। তো রেসিডুয়াল হেডটা কি এইখান থেকে এই পর্যন্ত না? তাইলে তুই যদি এই, আচ্ছা, রেসিডুয়াল রেটটা কি হচ্ছে আমার পুরো ওই যে থিকনেসের ওখান থেকে নিচ থেকে না না না, থিকনেসের উপর থেকে, থিকনেসের উপর থেকে, নিচ থেকে না। কখন বললাম? কখন বললি যেটা নিচ থেকে হয়? কখন বললাম? যখন আমি বারবার হচ্ছে এটার, যখন তুই আমি স্কেলের কথা বল। বারবার এটার করার সময়
বারবার এটার প্রমাণ করানোর সময় আমি বারবার বললাম যে এই এইচটা হইতেছে এই এইচটা হইতেছে থিকনেসের উপর থেকে, এবং এই এইচ সমান সমান হচ্ছে এইচ প্রাইম মাইনাস টি, এটা থিকনেস বাদে। এটা আমি তখনও বললাম তোদের দুইজনকে, তোরা দুইজন তখনও ক্যাচ করিস নাই। এইচ প্রাইমের কথা বলছি। এইচ প্রাইম তো নাই, আমি তো এইচ প্রাইম উঠাই দিছি। তাহলে ঠিক আছে, আমার কথা বুঝছিস? তাহলে আমাদের লাগবে কি রেসিডুয়াল হেড। রেসিডুয়াল হেড অবশ্যই হচ্ছে থিকনেসের উপর থেকে। তাহলে আমাদের রেসিডুয়াল হেড বের করতে গেলে কি লাগবে, এই যে টোটাল যে সিপেজ মানে আছে যেটা নেট সিপেজ লেভেল বা যেটাই হোক, মানে হ্যাঁ মানে হেড যেটুকু আছে, ইনিশিয়াল হেড যেটুকু আছে, হ্যাঁ বা ইনিশিয়াল ওয়াটার লেভেল না, ওয়াটার লেভেল তো হচ্ছে ইসের পন্ড লেভেল তো হচ্ছে ই থেকে, ডেটাম থেকে, মানে ইনিশিয়াল হেড যেটা থাকে ওয়াটারের, এই ইনিশিয়াল হেড থেকে আমি এই হেড লস যদি বাদ দেই তাহলে আমি কি পেয়ে যাবো, রেসিডুয়াল হেড পেয়ে যাবো। আমার কথা কি বুঝা গেছে? হ্যাঁ বুঝে গেছি। হ্যাঁ, তাহলে আমি ইনিশিয়াল হেড কত ছিল, আমার এই ইনিশিয়াল হেড ছিল হইতেছে 6 মিটার। এটা থেকে আমি এই 3 মিটার বিয়োগ দিব, তাহলে হচ্ছে আমি কি পাবো, এই যে 3 মিটার কি হেড লস বিয়োগ দিলে আমি 3 মিটার পাবো কি, এটা হচ্ছে রেসিডুয়াল হেড। আর রেসিডুয়াল হেড যদি পাওয়া যায় তাহলে আমরা কি জানি, থিকনেস এট সি কি হবে, 4/3 H/S-1। এখন এই সয়েলের ক্ষেত্রে এস এর ভ্যালু যদি না দেওয়া থাকে 2.4 বা 2.45 ধরবো, ঠিক আছে, যদি না দেওয়া থাকে। আর এখানে যেহেতু দেওয়া নাই আমি 2.4 ধরছি, 2.4, আর এইচ হচ্ছে রেসিডুয়াল হেড, এটা বসালাম। তাহলে কি পেলাম 2.86 মিটার, বা হচ্ছে এখানে ই দিয়ে 2.9 মিটার লিখে দেওয়া যায়। ঠিক আছে, কথা বোঝা গেছে? ওকে, এখন যদি পন্ড লেভেল 61.5 মিটার হইতো, এটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন, তাহলে আমাদের 61.5 মিটার হইলে আমাদের হচ্ছে এই যে টোটাল হেড লস কতটুকু হইতো, মানে পুরা অ্যাপ্রনের যে টোটাল হেড লস এটা কতটুকু হইতো, 61.5 থেকে 57.5 বিয়োগ। কারণ কি এই লেভেলটা যদি আমাদের কি হইতো 61.5 হইতো, তাহলে আমাদের টোটাল হেড লস কতটুকু হইতো এই অ্যাপ্রন জুড়ে, এই যে এই হাইটের সমান হইতো, এই নেট হেড যতটুকু আছে এটা সমান হইতো। তাহলে কিন্তু কত হইতো, এই 61.5 থেকে 57.5 বিয়োগ যেত। কথা বোঝা গেছে? তাহলে হচ্ছে এটা থাকতো কত, 4 মিটার। আর এইটা যদি 4 মিটার হয়, হাইড্রোলিক গ্রেডিয়েন্টও চেঞ্জ হয়ে যাবে। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হতো 4/66। ঠিক আছে না, ক্রিপ লেন্থ তো চেঞ্জ হয় নাই, আমার হচ্ছে এই ইটা চেঞ্জ হয়েছে, শুধু হেড লসটা চেঞ্জ হয়েছে। কথা বোঝা গেছে? তাই ক্রিপলেন তো কখনো চেঞ্জ হবে না না, না। ক্রিপ লেন্থ চেঞ্জ হবে না। তাইলে হচ্ছে 4/66 মানে কি 2/33 হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। এখন এটা যদি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হয়, তাহলে এর সাথে যদি আমি এই যে এলসি মানে হচ্ছে ক্রিপ লেন্থ টিল সি যদি গুণ করি, তাহলে আমি হেড লস হেড সি পয়েন্টে হেড লস কতটা পেয়ে যাবো। তারপর হচ্ছে এই আহ, কি বলে আমাদের হচ্ছে এই টোটাল, হ্যাঁ মানে খালি হচ্ছে চেঞ্জ। এখন হচ্ছে কি আমাদের এই এখন তো এটা 61.5, তাহলে আমাদের হেড কত ছিল, হেড ছিল হচ্ছে 4 মিটার। 4 মিটার থেকে 2 মিটার বাদ দিলে কত হয়, 2 মিটার হয় রেসিডুয়াল হেড। তাহলে থিকনেস কত হবে, এই রেসিডুয়াল হেড ডিভাইডেড বাই 2.4 মাইনাস 1 ইন্টু 4/3, তাহলে 1.9 মিটার হবে। কথা বুঝে গেছে? ম্যাথ কি খুব কঠিন? ম্যাথ হচ্ছে খুবই ইজি। এইবার হচ্ছে আসি কি, এবার হচ্ছে আমাদের এই যে কঠিন ম্যাথে আসতেছি। ব্লিক্সের সবচেয়ে কঠিন ম্যাথ এটাই হইতে পারে। আমার কথা বুঝা গেছে? ব্লিক্সের সবচেয়ে কঠিন ম্যাথ হচ্ছে এটাই হতে পারে। এখন এই কঠিন ম্যাথটা কি, এটা হচ্ছে 2000 কত বা 21-এর হচ্ছে 5-এর সি মনে হয়, 5-এর না সরি 7-এর সি, 7-এর বি সরি। এই যে এখানে একটা দেখ হচ্ছে ওয়্যার দেয়া আছে। এখন এই ওয়্যারে বলছে যে এটা হচ্ছে কোর্স গ্রেইন স্যান্ড, এবং এখানে ক্রিপ কোএফিসিয়েন্ট সি এর ভ্যালু 12 দেওয়াই আছে। অনেক সময় দেয়া থাকে, অনেক সময় দেয়া থাকে না। ঠিক আছে, এখন বলছে যে ফাইন্ড ব্লিক স্ক্রিপ লেংথ টু বি সেফ এগেইনস্ট পাইপিং। তার মানে কি এল বের করতে বলছে। তাহলে এল সমান সমান কি হবে, সি ইন্টু এইচ এল। আচ্ছা এখন আমাকে বল এইটার এইচ এল এর ভ্যালু কত? 5। হ্যাঁ হ্যাঁ অবশ্যই 5। এটা তো বুঝাই যাইতেছে এখানে কোনো টেইল ওয়াটার নাই। তাহলে এই হেডের ভ্যালুটাই কি হবে, টোটাল হেডটাই আমার এখানে কি হয়ে গেছে, নাই হয়ে গেছে। তার মানে কি টোটাল হেডটাই আমাদের কি হয়ে যাবে, হেড লস হয়ে যাবে, মানে টোটাল ক্রিপ লেংথ পার হলে। তাইলে হচ্ছে আমাদের এইচ এল এর ভ্যালুটা কি হইতেছে, বুঝছিস? এইচ এল এর ভ্যালুটা আমাদের কি হইতেছে, আমাদের হচ্ছে তাহলে টোটাল কত হচ্ছে, 5 মিটার। ঠিক আছে, তাহলে এইচ এল এর ভ্যালুটা যদি 5 মিটার হয়, তাহলে আমি জানি এইচ এল এর ভ্যালু 5 মিটার, আর এটা কত, এটা হচ্ছে 12 মিটার, মানে সরি 12, সরি সি এর ভ্যালু কত 12। তাহলে আমি যদি 12-এর সাথে 5 গুণ করে দিই, তাহলে আমি কি পাবো, 12-এর সাথে 5 গুণ করে দিলাম পাবো 60। তাহলে আমার এল এর ভ্যালু মিনিমাম কত হতে হবে, 60 হতে হবে 1 মিনিট দ্বারা। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকু তো বুঝা গেছে তাই না? তাহলে হচ্ছে যে প্রথমে সি 12 দেওয়া আছে, এইচ এল 5 দেওয়া আছে, তাহলে এটা কত হবে 60। তাহলে মিনিমাম কত হইতে হবে, ক্রিপ লেংথ আমাদেরকে 60 হতে হবে যদি পাইপিং এর এগেইনস্টে হচ্ছে সেফ হইতে হয়। কথা বুঝছিস? তারপর এবার সেকেন্ড ম্যাথে আয়। সেকেন্ড ম্যাথটা হইতেছে
কি বলতেছে, বলছে যে ডিটারমাইন লেংথস অফ ফর D1 সমান 2D2 সমান 0.5 D3। এইখানে একটা জিনিস করে দিছে, ঘাপলা করে দিছে। ঘাপলাটা কি? ঘাপলাটা হচ্ছে আমাদের এখানে কাট অফ গুলার লেংথ দেওয়া নাই, ঠিক আছে? কাট অফ গুলার কি দেওয়া নাই, লেংথ দেওয়া নাই। আমাদের শুধু এইগুলোর সম্পর্ক বলে দিছে। বলে দিছে D1 সমান সমান কি 2D2, আর বলে দিছে D1 সমান সমান কি 0.5 D3। ঠিক আছে, এখন বলছে যে যদি এটাই হয় তাহলে আমাদের এই এই লেংথ গুলা বের করো, এই D1 D2 D3 টা বের করো। কথা বুঝা গেছে? কোশ্চেন বুঝতে পারছিস? এখন তাহলে এটা কিভাবে বের করব? এটা বের করার জন্য এই যে ফার্স্টে আমি বের করলাম যে D1 সমান সমান কি দেয়া আছে, 2D2 দেয়া আছে। তাহলে আমি সম্পর্ক বের করব আর কি, সবগুলাকে D1 এর সাপেক্ষে প্রকাশ করব। এই যে ক্যান্টিলিভার মেথড করছিলাম, মনে আছে? কি বলে যে স্ট্রাকচারে 3 টু তে ক্যান্টিলিভার মেথডে কি করতাম, এই কাজ করতাম, যে হইতেছে সম্পর্ক দেওয়া থাকতো, প্রত্যেকটারে একটা সাপেক্ষে হইতেছে প্রকাশ করতাম, ওইরকম কাজ। যে D1 কে প্রত্যেকটাকে D1 এর সাপেক্ষে প্রকাশ করব। এই D2 যেটাতে আছে এটাকে D1 এর সাপেক্ষে প্রকাশ করব। তাহলে D2 সমান কি হবে, 0.5 D1। আবার D1 সমান দেওয়া আছে কি 0.5 D3, তাহলে D3 সমান কি হবে, 2 D1 হবে। বুঝা গেছে? তাহলে এই দুটো আমি হচ্ছে বের করে নিলাম। এখন তাহলে ক্রিপ লেংথ তাহলে আমাদের কি দাঁড়াইতেছে? ক্রিপ লেংথ দাঁড়াইতেছে এই যে দেখ, এখানে আসতেছে কত, D1 যোগ D1, তারপর 15, মানে 2D1 যোগ 15, তারপর 2D2 যোগ 10 যোগ 2D3। এটা বুঝা গেছে? তাহলে এটাই হচ্ছে আমি খাতায় লিখছি যে এই যে 2D1 যোগ 15 যোগ 2D2 যোগ 10 যোগ 2D3। এখন আমি D2 এর জায়গায় আমি কি বসাতে পারি, 0.5 D1 বসাতে পারি। D3 এর জায়গায় আমি কি বসাতে পারি, 2D1 বসাতে পারি। বসাইলে ক্যালকুলেশন করে আমার টোটাল যে ক্রিপ লেংথ আসলো সেটা কত আসলো, 25 যোগ 7 D1। এখন এইটারে মিনিমাম আমি একটু আগে বের করে দেখাইলাম যে এই এল এর ভ্যালু মিনিমাম কত হইতে হবে, 60 হইতে হবে যদি সেফ হইতে হয়। হইতে হবে না? তাহলে এইটা আমি সমান সমান কত ধরবো, 60 ধরবো। তাহলে এইটা সমান সমান 60। তাহলে এখন এখান থেকে আমি ইজিলি ডি ওয়ান এর ভ্যালু বাইর করে ফেলতে পারবো। যে D1 সমান 5 মিটার, D1 পাইলে D2 পাবো, D2 পাইলে D3 পাবো। কথা বোঝা গেছে? বুঝতে পারলি? ওকে। তাহলে এবার হচ্ছে থার্ড ম্যাথে যাই। থার্ড ম্যাথ কি বলছে? থার্ড ম্যাথ বলছে ক্যালকুলেট হেড লস ফর ইচ কাট অফ সেপারেটলি, মানে প্রত্যেকটা কাট অফের জন্য আমার হেড লস জানতে চাইছে। এখন এখানে এটা বুঝার আগে আমাকে একটা ডায়াগ্রাম বুঝাইতে হবে। ডায়াগ্রামটা কি? ডায়াগ্রামটা হইতেছে এরকম, যে আমরা জেনারেলি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন যেভাবে আঁকি, যে এইখান থেকে টান মাইরা হইতেছে আমরা একেবারে এই পর্যন্ত গিয়ে জিরো করে দেই, ব্যাপারটা আসলে এরকম হয় না। ঠিক আছে, ব্যাপারটা এরকম কেন হয় না? কেন হয় না আমি বলি, যে কারণ হইতেছে যে ক্রিপ লেংথ যেটা, এখানে একটা ক্রিপ লেংথ আছে, এখানে একটা ক্রিপ লেংথ আছে, আছে না? 2D1 যেটা। এখন এইটুকু দেখ ক্রিপ লেংথ, এই ছোট্ট একটা পোর্শনের মধ্যে আমার আসলে টোটাল কত মিটার আছে, 5 আর 5 10 মিটার আছে। কথা বুঝলি? আর এই হেড লসটা আমার ডিপেন্ড করে কিসের উপর, এই এই ক্রিপ লেংথের উপরে। তার মানে কি এই ছোট অংশের মধ্যে আমার অনেকখানি হেড লস হয়ে যাচ্ছে না? তো অ্যাকচুয়ালি এই ডায়াগ্রামটা হবে এইরকম, প্রথমে এখানে একটুখানি নামবে, তারপর যাবে, এখানে একটুখানি নামবে, তারপর যাবে, তারপর এখানে একটুখানি নামবে, গিয়ে শেষ হবে। মানে এই প্রত্যেকটা কাট অফের জন্য দেখ এইখানে একটা, এইখানে একটা, আর এইখানে একটা হচ্ছে জোন তৈরি হবে। যে জোনটা কি, এই যে শীট পাইলের যে ক্রিপ আছে যেটুকু, এইটুকুর জন্য এইখানে একটা দেখ হেড লস হবে। কথা বুঝতে পারলি? এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে এই ক্রিপ লেংথটা আসলে মানে আমাদের বড় মানে হচ্ছে হ্যাঁ, মানে ছোট জায়গার মধ্যে অনেক বড় হচ্ছে একটা লেংথ আছে। এই হেড লসটা আমাদেরকে ডায়াগ্রাম আঁকাইলে এরকম ভাবে দেখাইতে হয়। এটা আরো স্যারের স্লাইডে আরো সুন্দর করে দেওয়া আছে। আমি হচ্ছে যে ছবিটা দেখাই, এই যে এই ছবিটা দেখলে হয়তোবা ক্লিয়ারলি বোঝা যাবে। এই যে এই ছবিটা দেখলে বুঝতে পারবি যে এই যে এইখানে যে এতখানি নামছে, এটা কিসের জন্য নামছে, এই যে এইটুকু ক্রিপ লেংথের জন্য। এইখানে আবার এতখানি নামছে, এটা কিসের জন্য, এইটুকু ক্রিপ লেংথের জন্য। আবার এইখানে যে এতখানি নামছে এটা কিসের জন্য, এইটুকু ক্রিপ লেংথের জন্য। তাহলে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইনটার আসল অ্যাকচুয়াল চিত্র কিরকম হবে, এরকম হবে না? এই যে এতখানি নামছে এটা বলে হচ্ছে, এটার 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 নাম কি, এটার নামটা হইতেছে এই যে, এটার নাম হইতেছে কি বলে, এই যে হেড লস ফর ইচ কাট অফ, এইটুকুর নাম। ঠিক আছে, আমার কথা বুঝতে পারলি? এই যে এইটুকুর নাম যেটা, এটাকে আমরা কি বলি, হেড লস ফর ইচ কাট অফ, মানে এক একটা কাট অফের জন্য আমার কতটুকু নামতেছে। এইটুকু বুঝতে পারছিস? হ্যালো? হ্যাঁ। এখন তাইলে আমাদের এই যে আমাদের তাইলে ভ্যালু বের করা লাগবে কি, এইটুকু বের করা লাগবে, এইটুকু বের করা লাগবে, আর এইটুকু বের করা লাগবে, তাই না? এটা তো হচ্ছে আমি জানি। তাহলে এখন এইটুকু যদি বের করা লাগে তাহলে আমরা কি পদ্ধতির সাহায্য নিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এটা একটু লেংদি প্রসেস। এটা করার জন্য এখন আমাদের কি করতে হবে, আমরা যদি বাইর করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই 6টা পয়েন্টেরই আমার কি লাগবে, আমার হইতেছে কি বাইর করা লাগবে বলতো? হ্যাঁ,
হ্যাঁ, আমাদের এই ৬ টা পয়েন্টেরই হেড লস কি করা লাগবে? বের করা লাগবে। কারণ এই ৬ টা পয়েন্টের হেড লস যদি আমি বাইর করি, তাহলে আমি এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টের হেড লস বিয়োগ করি, তাইলে আমি কি পাবো? এই জিনিসটার জন্য কতটুকু হেড লস হইছে এটা আমরা পেয়ে যাবো। আমার কথা বুঝছিস? এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে শীট পাইলের শুরু হওয়ার ইমিডিয়েট আগের পয়েন্ট। আর এই পয়েন্টটা হচ্ছে শীট পাইল শেষ হওয়ার ইমিডিয়েট পরের পয়েন্ট। তাহলে এই পয়েন্টের হেড লস থেকে যদি আমি এই পয়েন্টের হেড লস বিয়োগ করে দেই, তাহলে আমার এই শীট পাইলের জন্য কতটুকু হেড লস হইছে বা এই কাট অফ এর জন্য কতটুকু হেড লস হইছে এটা আমি পেয়ে যাবো না? বুঝতে পারলি? রূপন, বুঝছিস? হ্যালো? না, বুঝিস নাই? না, হ্যালো? থাম। বুঝি নাই, বুঝি। আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন হচ্ছে ইচ এন্ড এভরি পয়েন্টে হেড লসের, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। ইচ এন্ড এভরি পয়েন্টে আমাদের কি করতে হবে? হেড লসের যে ভ্যালু আছে এটা বের করতে হবে। তাহলে আমরা হচ্ছে ব্লিক্স থিওরি ওয়াইজ হচ্ছে আমরা কি করব? হেড লসের ভ্যালু বের করি। প্রথমে কি করব? হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বের করে নিলাম। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বের করলে এখন আমরা কি দেখাইছিলাম? যে হচ্ছে এল পরিমাণ লেংথের জন্য এইচএল। তাহলে এক লেংথের জন্য কত? আর হচ্ছে এলসি পরিমাণ লেংথের জন্য কত? এই যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইনটু হচ্ছে কি ক্রিপ লেংথ ওই পয়েন্ট পর্যন্ত। ঠিক আছে? এটা হচ্ছে আমরা দেখাইছিলাম। তাহলে আমাদেরকে এখন যদি বলে পয়েন্ট এ তে আমাদের হেড লস কত? আমি বলছিলাম যে এটা মনে আছে? যে হচ্ছে পয়েন্ট এ পয়েন্টে হচ্ছে 0% হেড লস। এটা মনে আছে? তাহলে এই পয়েন্টে যদি 0% হেড লস হয় তাহলে হেড লস কত হবে? এ পয়েন্টে 0, এটা আমাদের বাইর করার দরকারই নাই। হ্যাঁ, বল। কোথাও শোনা যায় না। কি? ডিসকর্ডে কি মানে নেটে প্রবলেম? ও আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যালো? এখন কি শুনতে পাচ্ছিস? হ্যাঁ, ওকে। শোনা যায়। আচ্ছা, ঠিক আছে। আমি তোকে বললাম যে এ পয়েন্টে যে 0% হেড লস এটা তো জানিস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে দ্বিতীয় এখানে, জিনিস, হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় জিনিস সেটা হচ্ছে বাড়বে না। ডাউন স্ট্রিমে গিয়ে সেটা হচ্ছে 100% হয়। হ্যাঁ, এইখানে ফার্স্টে যেটা, এইখানে গিয়ে এই পয়েন্টে গিয়ে জি পয়েন্টে গিয়ে 100% হয়ে যাবে। কিন্তু ফার্স্টে কি হবে? 0% না? হ্যাঁ, তাহলে এটা যদি 0% হয়, এটা যদি 0% হয় তাহলে আমাদের এটার হেড লস কত হবে? এটা 0 হবে না? হুম, তাহলে এ হচ্ছে 0। এজন্য আমরা কারণ কি এল এর সমান 0 এটা দিয়েও বলা যায় যে আমাদের এখানে ক্রিপ লেংথই নাই। তাহলে হেড লস আসবে কোত্থেকে? তাহলে এই আই ইনটু যদি আমি এল এ করি তাহলে আমার এটা কি 0 আসবে না? বুঝতে পারলি? বুঝছি। হ্যাঁ। তারপর যদি বি পয়েন্টেরটা হিসাব করি, বি পয়েন্টে আমাদের ক্রিপ লেংথ কত? দেখ তো, বি পয়েন্ট হচ্ছে আমাদের ক্রিপ লেংথ হইতেছে এই যে এখান থেকে এটুকু হচ্ছে 10 মিটার। ডি 1 5 পাইছিলাম, তাহলে 10 এই পয়েন্টে আমাদের ক্রিপ লেংথ কত? 10 মিটার না? 2D। হ্যাঁ, 2d1, তাহলে এটা হবে কত? 10 মিটার। তাহলে 10 মিটার দূরে আমাদের কত হবে? এই যে 10 মিটার ক্রিপ লেংথ দূরে আমাদের হচ্ছে হেড লস হইতেছে 0.83 মিটার। তাহলে আমি এখন যদি বলি এই যে 1 নাম্বার শীট পাইলের জন্য আমাদের হচ্ছে টোটাল হেড লস কত হইছে? আমি এই পয়েন্টের হেড লস থেকে এই পয়েন্টের হেড লস বিয়োগ দিলেই পেয়ে যাব না? বুঝতে পারলি? হ্যাঁ, 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 বুঝছি। এই হইতেছে কাহিনী। তাহলে এই যে হেড লস ফর কাট অফ D1 এটা কত হবে? এই যে 0 মানে 0.83 মাইনাস 0 মিটার। তাহলে 0.83। কথা বুঝতে পারছিস? এইবার হচ্ছে ডি পয়েন্টের এবার এবার কি লাগবে? এবার হইতেছে আমাদের এই যে এই দুইটা পয়েন্টের লাগবে। ডি পয়েন্ট আর ই পয়েন্টে হচ্ছে আমাদের কি বলা লাগবে? হেড লসের ভ্যালু বাইর করা লাগবে। তাহলে আমরা আবার আগের মতো কি করব? ডি পয়েন্টের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব? হেড লসের ভ্যালু বাইর করব। 1/12 ইনটু ক্রিপ লেংথ কত এই পর্যন্ত? এই পর্যন্ত ক্রিপ লেংথ হইতেছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10। 10 আর 15 কত? 25। 25, 25 আর তাহলে ডি পয়েন্ট পর্যন্ত ক্রিপ লেংথ কত হচ্ছে আমাদের? 25 হইতেছে। তাহলে 25 হলে এই যে হচ্ছে 25 1/12 ইনটু 25, তাহলে এই পর্যন্ত হইতেছে 2.08। এবার লাগবে কি? এবার লাগবে হচ্ছে আমাদের ই পয়েন্ট পর্যন্ত হইতেছে আমাদের লাগবে। এন্ড ই পয়েন্টে গেলে কি হবে? আমি এটা পাইছিলাম কত? এই ডি2 সমান কত পাইছিলাম? এই ডি2 সমান পাইছিলাম আড়াই করে। মনে আছে? আড়াই মিটার করে। তাহলে আমাদের এটা কত হবে? 25 যোগ আড়াই যোগ আড়াই মানে 30 হবে ক্রিপ লেংথ ই পয়েন্টে। তাহলে ই পয়েন্টে আমাদের ক্রিপ লেংথ কত হবে? এই যে 2 ইনটু আড়াই খালি যোগ হবে। তাহলে কত হবে? 30 নাকি? তাহলে 30/12 তাহলে কত হয়? আড়াই হয়। তাহলে এখন দেখ এই ই পয়েন্টে হচ্ছে হেড লস হচ্ছে আড়াই, ডি পয়েন্টে হেড লস হচ্ছে কি 2.08। তাহলে আমাদের এখানে কত হবে? হেড লস ফর কাট অফ ডি2 কত হবে? এই আড়াই থেকে 2.08 বিয়োগ, তাহলে 0.42 মিটার। বুঝতে পারছিস? হুম, বুঝতে পারছি। হ্যাঁ, তাইলে এখন হচ্ছে এবার সিমিলারলি এফ এর জন্য বের করব। আর জি এর জন্য তো 100% হবে বলছিলাম। আমাদের এই হেড কত ছিল? হেড ছিল হইতেছে আমাদের কত? 5 মিটার হেড ছিল, মনে আছে? তাহলে এর যদি 5 মিটার হয় তাহলে আমাদের 100% হেড লস হলে আমাদের কত হবে? জি পয়েন্টে 5 মিটার হবে। বুঝছিস? ডিরেক্ট ডিরেক্ট লিখে দিয়ে ফেলতে পারবি। কারণ বের করার দরকার নেই। আর যদি বের করতে চাস তাও এই যে এলজি এর ভ্যালু তো 60 মিটার। এটা যদি বসাই দিই সেই জায়গায় দেখবি যে এমনিই 5 বের হয়ে যাবে। বুঝতে পারলি? হুম, তখন করলে হচ্ছে এখন দেখ
এইটা ভ্যালু 5 আর এটার ভ্যালু 3.33, তাহলে জি থেকে এফ এর ভ্যালু বিয়োগ করলে কি পাবি 1.67। এটাই হচ্ছে কি D3 কাট অফের জন্য হইতেছে আমাদের কি হেড লস। বুঝা গেছে? হ্যাঁ। ওকে, তাহলে এটা গেল। এখন তোকে পরের কোশ্চেন যেটা চাইছে, পরের কোশ্চেন চাইছে যে হইতেছে এস্টিমেট প্রেসার এট পয়েন্ট ডি এন্ড পয়েন্ট ই। এখন প্রেসার বের করতে গেলে আমাদের কি লাগে, প্রেসারের সূত্র যেটা, প্রেসার হইতেছে রেসিডুয়াল হেড ইনটু গামা ডাব্লু, সোজা হিসাব। তাহলে আমাদের কি লাগবে, এই ডি পয়েন্ট আর ই পয়েন্টে আমাদের কি লাগবে, রেসিডুয়াল হেড লাগবে। আর রেসিডুয়াল হেড বের করার সূত্র কি ছিল, রেসিডুয়াল হেড হইতেছে আমাদের টোটাল হেড মাইনাস কি হেড লস, মনে আছে? তাহলে আমাদের ডি পয়েন্টে হেড লস কত ছিল, ডি পয়েন্টে হেড লস ছিল 2.08 মিটার, আর ই পয়েন্টে হেড লস ছিল 2.5 মিটার। তাইলে আমি কি করব, একবার 5 থেকে 2.08 মিটার বিয়োগ দিব, তাহলে আমি রেসিডুয়াল হেড এট পয়েন্ট ডি পাবো। আবার 5 থেকে 2.5 মিটার বিয়োগ দিলে কি পাবো, রেসিডুয়াল হেড এট পয়েন্ট ই পাবো। তাইলে এই যে 2.92 আমি যদি এখন গামা ডাব্লিউ দিয়ে গুণ দিই, আমি প্রেসার পেয়ে যাবো না, প্রেসার এট পয়েন্ট ডি। বুঝতে পারলি? সিমিলারলি যদি এই রেসিডুয়াল হেড আমি গামা ডাব্লিউ দিয়ে গুণ দিই, আমি প্রেসার এট পয়েন্ট ডি পেয়ে যাবো না? হুম। বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এইবার লাস্ট ম্যাথ, এইটার জন্য হইতেছে সমস্যা। এখন এইটা হচ্ছে একটা বোঝার জিনিস আছে। বোঝার জিনিসটা কি, এখন বলছে যে ডিটারমাইন দা হচ্ছে ফ্লোর থিকনেস হোয়ার ইট শুড বি ম্যাক্সিমাম এন্ড মিনিমাম। ঠিক আছে, মানে হ্যাঁ, এখন ফ্লোর থিকনেস কোথায় ম্যাক্সিমাম এবং কোথায় মিনিমাম, এইটা নিয়ে হইতেছে কথা। একটা জিনিস মাথায় রাখবি, যে হচ্ছে ডাউন স্ট্রিম এন্ডে আমার হচ্ছে কি থাকে, ওয়াটারের প্রেসার হইতেছে কি থাকে, সবচেয়ে কম থাকে, তাই না? হুম। প্রেসার না কি কি কম থাকে, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হচ্ছে সবচেয়ে কম থাকে এই যে এই পয়েন্টটাতে। তো হচ্ছে এইখানে হচ্ছে তোর কি করতে হয়, এই মানে ইভেন আমাদের থিকনেস কি প্রপোর্শনাল টু কি, রেসিডুয়াল হেড, এটা তো জানিস। থিকনেস প্রপোর্শনাল টু কি, রেসিডুয়াল হেড না? আমি এই যে একটু আগে দেখাইলাম, এই যে এটা প্রমাণ করার সময়, এই যে আমি যদি এই জিনিসটা দেখি যে থিকনেস সমান সমান কি এইচ বাই এস বাই এস, এস মাইনাস ওয়ান, তাহলে এই থিকনেসটা কি এই রেসিডুয়াল হেড কি ডাউন স্ট্রিম এন্ডে সবচেয়ে কম কিনা, আমাকে আগে সেটা বল। এই ডাউন স্ট্রিম এন্ডে আমার কি রেসিডুয়াল হেড সবচেয়ে কম কিনা সেটা বল আগে। হ্যালো, হ্যালো, একটু থামো। বললাম রেসিডুয়াল হেড কি ডাউন স্ট্রিম এন্ডে সবচেয়ে কম কিনা। হ্যাঁ। কারণ এই যে এটার কমতে কমতে এগুলো তো হেডলস হয়ে গেলে ডাউন স্ট্রিম এন্ডে সবচেয়ে কম হইতেছে আমাদের কি হয়, রেসিডুয়াল হেড হয়, একটা টাইমে গিয়ে জিরো হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমাদের ডাউন স্ট্রিম এন্ডে মিনিমাম থিকনেস কিন্তু প্রোভাইড করতে হয়। কিন্তু হ্যাঁ বল, হ্যালো, হ্যাঁ বল। কিন্তু যদি হচ্ছে ধরি কি বলে এখানে হইতেছে হচ্ছে ডাউনস্ট্রিমে যদি আরেকটা মানে ডাউনস্ট্রিমে যদি পানি থাকতো তাহলে সেক্ষেত্রে কি হতো? ওখানেও এটা তো তোর ডাউন স্ট্রিম এন্ডে ধর পানি থাকলো, টেইল ওয়াটার থাকলো, কি সমস্যা কি থাকলে, আমার তখন হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন হয়তো এইরকম, হ্যাঁ, তাহলে সেই ডাউন স্ট্রিম এন্ডেই তো মিনিমাম রেসিডুয়াল হেড পাচ্ছি আমরা। হাউ, তারপরেও মানে এটা কিভাবে চেঞ্জ হয়, যে মানে এখানে টেইল ওয়াটার থাকে, এই ইফেক্ট কিভাবে চেঞ্জ করে যে ডাউন স্ট্রিম এন্ডে সবচেয়ে কম রেসিডুয়াল হেড পাওয়া যাবে? তুই এটা চেঞ্জ করে দেয়। সেটাই বলতেছি যে থিকনেস তো আমার রেসিডুয়াল হেডের হচ্ছে কি সমানুপাতিক, রেসিডুয়াল হেড বেশি হলে থিকনেস বেশি হবে। এখন ডাউন স্ট্রিম এন্ডে তো সবচেয়ে কম রেসিডুয়াল হেড, আমার কথা বুঝতে পারলি? তাইলে মিনিমাম থিকনেস যেটা হবে সেটা কি হবে ডাউন স্ট্রিম এন্ডে, এইটুকু তো বোঝা গেছে। এখন এই পয়েন্টে গেলে তো থিকনেস জিরো হয়ে যায়, তুই এই জন্য এই পয়েন্টে বের করবি, এই যে এফ নাম্বার পয়েন্ট যেটা সেটাই বের করবি। আমার কথা বুঝতে পারলি? আর হচ্ছে ম্যাক্সিমাম থিকনেস কোথায় হয়, ম্যাক্সিমাম থিকনেস হয় এই যে ওয়্যার যেখানে শেষ হয় না সেখান থেকে হইতেছে তোর ম্যাক্সিমাম থিকনেস হয় আর কি। এখন এইবার কোশ্চেন হতে পারে যে কেন এখানে ম্যাক্সিমাম থিকনেসটা, কেন যেখানে ওয়্যারটা শুরু হইতেছে ওই জায়গা থেকে শুরু হবে, মানে এই সি পয়েন্টে কেন ম্যাক্সিমাম থিকনেস হবে? ম্যাক্সিমাম থিকনেস তাহলে সেই হিসাবে আপস্ট্রিম এন্ডে হওয়ার কথা না, কারণ এখানে তো আমাদের হেড লস 0%। হ্যাঁ, এটার কারণ হইতেছে, এটার কারণ আমি বলি। এটার কারণ হচ্ছে আমাদের যে আপলিফট প্রেসারটা, পোর ওয়াটার প্রেসার, এটা তো কাজ করতেছে, কিন্তু এই কাজ রে আমি যদি এই আপস্ট্রিম এন্ড পর্যন্ত আমি যদি চিন্তা করি, এই পোর ওয়াটার প্রেসারটাকে কাউন্টার ব্যালেন্স আমাদের ওয়াটারের ওয়েট নিজে করতেছে। মানে এখানে ওয়াটারের একটা ওয়েট আছে না, এই ওয়াটারটা নিজে থেকেই ওই জিনিসটাকে কাউন্টার ব্যালেন্স করতেছে। বাট তোর যখন যেখান থেকে ওয়্যার শুরু হইতেছে বা হাইড্রোলিক স্ট্রাকচার যেটা আছে, ব্যারেজ বা ওয়্যার যেটাই থাক, সেটা যেখান থেকে শুরু হচ্ছে, ওইখান থেকে এর সেলফ ওয়েট বাদে আর কিচ্ছু নাই এটারে হচ্ছে কি করার, মানে হচ্ছে কাউন্টার ব্যালেন্স করার, কারণ পানি তো আর নাই, এই পানি তো আর নাই। তো এই জন্য কি করতে হয়, এই হাইড্রোলিক স্ট্রাকচার যেখান থেকে শুরু ওইখানে তোর ম্যাক্সিমাম থিকনেস প্রোভাইড করতে হয়, জাস্ট হচ্ছে এই ট্রানজিশনটা যাতে না হয়, এটা যাতে বজায় থাকে এই জিনিসটা। কথা বুঝতে পারলি? এটা হচ্ছে লজিক। হ্যালো, বুঝছিস?
বুঝছিস কিনা ক্লিয়ার হয়ে বল। ভিডিও পজ দিয়ে আরেকবার ক্লিয়ার কর। যেটা ওটা প্রোভাইড করা হয় হচ্ছে মানে যেখান থেকে ওয়্যার বা ব্যারেজ শুরু হইতেছে সেই জায়গা থেকে। কথা বোঝা গেছে? ফ্লোর থিকনেস না? হ্যাঁ। তো এখন এই পয়েন্টে ম্যাক্সিমাম, তো সি পয়েন্টে ম্যাক্সিমাম আর এফ পয়েন্টে হচ্ছে মিনিমাম। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই দুইটা পয়েন্টে আমাদের কি করতে হবে, থিকনেস বের করতে হবে। তাহলে আগের মতো ওই যে থিকনেস বের করার করতে হবে যে ম্যাক্সিমাম থিকনেস উইল বি প্রোভাইডেড এট সি। তাহলে হেড লস এট সি কত? হেড লস এট সি হচ্ছে যে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ইনটু ক্রিপ লেংথ পাইলি। এবার রেসিডুয়াল হেড কত হবে? এই 5 থেকে এটা বিয়োগ দিলে রেসিডুয়াল হেড পাবি। আর থিকনেসের সূত্র কি, 4/3 রেসিডুয়াল হেড ডিভাইডেড বাই হচ্ছে এস মাইনাস ওয়ান। এটা বসাই দিলে কি পেয়ে যাবি, এই থিকনেস পেয়ে যাবি। আর যদি ম্যাক্সিমাম থিকনেস উইল বি মিনিমাম থিকনেস উইল বি প্রোভাইডেড কি হবে, পয়েন্ট এফ। তাহলে এফ পয়েন্টে হচ্ছে আমাদের আগে থেকে বের করা আছে, এফ পয়েন্টে হচ্ছে আমাদের কি মানে হচ্ছে রেসিডুয়াল হেড কত, রেসিডুয়াল হেড। আচ্ছা, এফ পয়েন্টে হচ্ছে আমাদের হেড লস দেওয়া আছে 3.33। তাহলে রেসিডুয়াল হেড কত হবে 1.67, এই যে 5 মাইনাস 3.33। আর এটার সাথে কি গুণ হবে, এই যে 4/3 আর এখানে 2.4 মাইনাস 1। তাহলে আমাদের কি হবে, থিকনেস আমরা পেয়ে যাবো 1.6। এস এর মান হচ্ছে স্পেসিফিক, হচ্ছে কি বলে গ্র্যাভিটি অফ দা, হ্যাঁ হ্যাঁ কি স্পেসিফিক গ্র্যাভিটি অফ দা কংক্রিট 2.4। ঠিক আছে বুঝলি? এই ম্যাথ এটা হচ্ছে মানে হাইয়েস্ট সবচেয়ে কঠিন যে ব্লিক্স ম্যাথ আসছে এখন পর্যন্ত, সবচেয়ে কঠিন ম্যাথ হচ্ছে এটা। এই বাদে জেনারেলি ব্লিক্সের ম্যাথে কোনো কঠিন কোশ্চেন আসে না আর কি। এই পর্যন্ত কি পুরো বোঝা হয়ে গেছে, বুঝতে পারছিস তোরা? হ্যালো? মানে এই এই দুই টাইপেরই ম্যাথ আসে বড় জোরে, এই দুই টাইপের ম্যাথ করলে ব্লিক্স রিলেটেড যত ম্যাথ আছে সব ম্যাথ আশা করি করতে পারবি।